জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। কিন্তু আরও একজনকে জানাচ্ছি, পলিটিক্যাল ডেইলির পঙ্কজকে। পঙ্কজ আর আমরা আজ গিয়েছিলাম রাজভবনে। এবং দেখুন, প্রথমেই যেটা বলতে হবে, আজ হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ইতিমধ্যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবং এই বিশ্বের এমন কোনো দেশ নেই যারা এখনো পর্যন্ত শুভেচ্ছা জানাননি। সম্ভবত পাকিস্তান খালি সম্ভবত জানায়নি। তো তাও ভেতরে ভেতরে হয়তো ভয়ে বা আতঙ্কে বা আশঙ্কায় জানাতে পারে। কিন্তু এসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব না, খোলামেলা প্রথমে একটা আলোচনা করব। আপনাদের প্রথমে জানাবো যে আমি এবং পঙ্কজ আমরা গিয়েছিলাম লোকভবনে। আপনারা জানেন যে রাজভবন, এদেশের প্রত্যেকটা রাজভবনের নাম লোকভবন হয়ে গেছে। এবং লোকভবনে আমরা গিয়েছিলাম এই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে। আমাদের দুজনকেই, সম্ভবত পশ্চিমবঙ্গের আর কোনো ইউটিউবারকে আমরা দেখিনি, তো আমাদের দুজনকে ডাকা হয়েছিল, আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। আমরা সৌভাগ্যবান, আমরা পৌঁছেছিলাম এবং সেখানে পুরোটা ভালো করে মন দিয়ে দেখেছি। এবার একটা খবর এখনো পর্যন্ত কোথাও আপনারা শুনতে পাবেন না, কোনো মিডিয়া এটা করতে পারবে না, এক্সক্লুসিভ, একদম একদম সুপার এক্সক্লুসিভ। সেটা হচ্ছে এ রাজ্যের যিনি লাঠি খাওয়া বা থুতু খাওয়া বা ঘাড় ধাক্কা খাওয়া বা প্রাক্তনী বা আপনি যে 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 নামে ডাকতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি আর পঙ্কজ, আমাদেরকে একজন অফিসার এই খবরটা দিয়েছেন যে মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছিল, শুধু না, তাকে আসার জন্য অনুরোধও করা হয়েছিল। যে এটা তো কোনো তৃণমূল, কংগ্রেস, এসইউসি, সিপিআইএম এইসবের ব্যাপার না, বিজেপির অনুষ্ঠান না, অনুষ্ঠানটা হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, আপনাকে আসতেই হবে। এবং সামনে একটা চেয়ারও রাখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু তিনি আসেননি। পঙ্কজ, তোমার ব্যাখ্যা কি? তিনি আসেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় মুখ দেখাতে পারছেন না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরটাই, দীপঙ্কর দা, যে কোথাও বেরোননি, মানে লোকভবনে তো আসেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, মানে যেটা কালীঘাটের এখন যে পার্টি অফিসটা, সেখানে পতাকা উত্তোলনেও তিনি বাইরে বেরোননি। কি কারণে মানে বলতে পারবো না, কারণ বাড়ির সামনে তিনি কিসের জন্য আতঙ্কে আছেন। আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, ওই যে কদিন আগে যে গোবর টোবর ছোড়া হয়েছে না, গায়েটায় লেগে গেছে, গন্ধটন্ধ এখনো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি ভালো সাবান পৌঁছচ্ছে না, যে দুর্গন্ধ, ওই গোবর কাদা, আবার উনি বলেছেন পাথর ছোড়া হয়েছে। হ্যাঁ, তো তিনি মানুষের সামনে আসছেন না একটাই কারণে, মুখ দেখি, ওই মমতার ওই মুখ দেখি উনি কি বলবেন মানুষকে, বলার কি আছে? সাংবাদিকদের সঙ্গে মিট করছেন না, সাংবাদিকরা প্রশ্ন করবে আপনি হারলেন কেন, আপনি এতদিন যে অন্যায় ফেরেববাজি করেছেন, আপনার ভাইপোটাকে এত কিছু করে দিয়েছেন, কি করে এলো, মানুষ অনেক রকম প্রশ্ন করবে, নানান রকম প্রশ্ন করবে। হয়তো আমরাই করতাম। হ্যাঁ, মানুষ সামনে পেলে প্রশ্ন করবে নানান রকম, মানে মানে কি বলবো, বিরক্তিকর প্রশ্ন। ভাইপোটা কি ভাইপো, প্রশ্ন করবে তো মানুষ। না দেখো, আজকে আমাদের সঙ্গে যার কথা হচ্ছিল, তুমি তো ছিলে, কিন্তু দর্শকরা জানতে, তা মানে আমরা জানাতে বাধ্য বা জানা দরকার, যে তারা আশ্চর্য হয়ে গেছেন। তারা বলছেন যে এই রাজভবনে বা লোকভবনে, তখনও রাজভবন নাম ছিল, 2011 সালে যখন উনি শপথ নেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও তো, যদিও শপথটা বাইরে হয়েছিল, পরে অনেক অনুষ্ঠানে, সেখানে এই তো কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জি, এই আর.এন. রবি যিনি রাজ্যপাল হয়েছেন, সেখানে বিমান বসু গিয়েছেন, আজও বিমান বসু গিয়েছিলেন। তো সেখানে মমতা ব্যানার্জি, সেখানে কংগ্রেসের আজও ছিল, কংগ্রেসের অনেকে এসেছিলেন, তৃণমূলেরই অনেককে আমরা দেখলাম, কথা বললাম। তো মমতা ব্যানার্জি কি মানে সৌজন্যটা উনি মানে কি, আমাদের তো কোনো ব্যাখ্যা নেই। কালীঘাটে যে জায়গায় ওনার জন্ম হয়েছিল, তারপর ওনার কাছ থেকে সৌজন্য আশা করাটাই বৃথা। ওই জায়গাটা তো খুব খারাপ জায়গা ছিল, আমি আর বিস্তারে বলছি না, জনগণ সকলে জানেন। তো শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে পাননি, এটা একটা বেসিক কারণ। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে, এর আগে প্রত্যেক রাজ্যপালকে উনি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিলেন, কাউকে ভয় দেখিয়ে, কেউ পলিটিক্যালি বাইরে চেঁচাচ্ছে, ভিতরে টেবিলে টেবিলে আন্ডারস্ট্যান্ডিং। আমি নাম করেই বলছি, জগদীপ ধানকার বাইরে বাইরে চেঁচাবে, যে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং। সিভি আনন্দ বোসকে তো প্রায় মহিলা কেস দিয়ে মানে ওনাকে প্রায় গ্রিপ করে ফেলেছেন, একদম ভালো ভাষায় বলছি, ওনাকে গ্রিপ করে নিয়েছিলেন। আর.এন. রবিকে উনি কিছুতেই গ্রিপ করতে পারেননি। আর.এন. রবি এমন খেলে দিয়েছেন, ওনার খেলাটা উনি ধরতেই পারেন। এখনো আর.এন. রবির ভূমিকা এখনো শুধু রাজ্যপালের নয়, দীপঙ্কর দা তুমি খুব ভালো করে জানো। একদমই। হ্যাঁ, তো ফলে আর.এন. রবিকে উনি ম্যানেজ কোনোভাবেই করতে পারেননি। ওনার চরিত্রের দিক থেকে দাগ লাগাতে পারেননি, অর্থনৈতিক দিক থেকে দাগ লাগাতে পারেননি। আর.এন. রবিকে বুঝতে বুঝতেই ভোট কেটে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়ে গেছে।
তো মমতা কিছুতেই তার ওই যে ক্ষোভ এখনো ভুলতে পারেননি। সেই জায়গা থেকে মমতা একেবারে ওই মহাভারতের ভাষায় যদি বলি তাহলে অজ্ঞাতবাসে যেতে চাইছেন আর কি। না, তুমি তো ভাইপো প্রসঙ্গ তুললে, দেখো ভাইপো ভাইপো তো এখন আমাদের কাছে বা দর্শকদের কাছে অনেকে প্রচুর কমেন্ট করেন আপনারা যে ভাইপো অ্যারেস্ট হবে না দাদা, দেখবেন। আমি এইরকম কমেন্ট হাজার হাজার পাই। ভাইপো তো ছেড়ে দিলাম, তার যে পিএ সুমিত রায় আজকের দিনেও তো তাকে ডাকা হয়েছিল, সিআইডি ডেকেছিল, কি জেরা করছে, মানে কি চলছে এখানে? আমি দেখো দীপঙ্করদা একটা পরিষ্কার কথা বলি, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে, আমরাও তো অসাধারণ কিছু না, আমরা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে হতাশ একটাই কারণে হতাশ, যে সুমিত রায়কে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট কেটে খুঁজতে গেছিল, মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্তান সন্ততি কিংবা একা শুয়েছিলেন, তিনি বিরক্তি প্রকাশ করলেন, মানে অভিষেকের ঘরে লুকিয়ে আছে ওখান থেকে বের করে নিয়ে আসবো, এই ভাবভঙ্গিমাটা দেখানো হলো যে অভিষেকের ঘর থেকে বের করে নিয়ে আসবো। সেই সুমিত রায়কে এত সময় দেওয়া হলো কেন? যে সে আদালতে যাবে, আদালতে গিয়ে রক্ষা কবচ নেবে, এই যে টাইমটা দেওয়া মানুষকে, আপনারা ওই জি শব্দ আছে না, আমি পুরোটা বললাম না, আপনারা কি মানুষকে জি শব্দ মনে করেন, বয়কার কিছু মনে করেন? মানুষ এবার, মানে সত্যি বলছি, মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকটা, অভিষেককে দেখো, অভিষেককে বিদেশে যাওয়া নিয়ে এত তেচরামো, এত নোংরামো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভবানী ভবন যায় তাকে তো মানে প্রায় গার্ড অফ অনার দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে, কিসের জন্য, কি কারণে? দেখো শুভেন্দু অধিকারীর যে ইচ্ছা শক্তি, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, সেটা আমি একদম ক্লিয়ার। উনি বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেছেন ও কতদিন বাইরে থাকে বা উনি বাইরে থাকেন না ভিতরে থাকেন সেটা সময় বলে দেবে। অর্থাৎ শুভেন্দুবাবু চাইছেন, কোনো জায়গায় কি কোনো রাজনৈতিক সদিচ্ছার, মানে ওই বৃহৎ স্বার্থ ক্ষুদ্র স্বার্থের কোনো সমস্যা দেখা দিচ্ছে কি? মানুষ কিন্তু এখন সরাসরি প্রশ্ন করছে, জানতে চাইছে, এবং মানুষ বুঝে গেছে যে কোনো একটা জায়গায় ওই বৃহৎ স্বার্থ ক্ষুদ্র স্বার্থের নামে যে জনগণকে বোকা বানানো হয় দাবার বোর্ডে, হ্যাঁ, তো সেই জায়গায় কিছু একটা হয়েছে। মানে পরিষ্কার করে আমি ব্যাপারটা বলতে চাইছি কিছুটা, সেটা হচ্ছে যে একদম ধরা যাক নিচুতলা থেকে, মানে কিছু এমএলএ তো আছে যারা স্বপ্নেও ভাবতে পারেনি তারা জিতবে, আমি বিজেপির কথাই বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, হারার জন্য তারা রেডি ছিল, তারা জিতে গেছে, এরপরে তারা ওই কম্প্রোমাইজের আগেই কম্প্রোমাইজ, এরা আগেই দাদা অনেকে, আমি নাম বলছি না, নাম বললে অনেক রকম সমস্যা হবে, তাই বা যেহেতু আমাদের হাতে তো ওই টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই, সবে ইনফরমেশন, যারা ওখানে ছিল, ডিল করেছে, আশেপাশে ছিল, গাড়ি চালিয়ে গেছে, অনেক যারা বিধায়ক হয়ে গেছেন তারা আগে ভাগে সেটিং করে নিয়েছিলেন হেরে যাবেন বলে। অনেক বিধায়ক, আমি নাম বলে দিতে পারি প্রয়োজনে, আপনারা পার্সোনালি জিজ্ঞেস করবেন, এটা ওপেন ফোরামে বলার জিনিস নয়, তারা একটা পতাকা লাগাননি নিজের বিধানসভা এলাকায় ভোটের দিন অবধি, জিতে যাওয়ার পর 6 লাভ করে দিয়েছেন, জনগণকে ধন্যবাদ। আরে জনগণ তো জিতিয়েছে, আরো তো অনেক কিছু হয়েছিল, আপনি তো হারার জন্য রেডি ছিলেন মশাই। 200 ভোটে হেরেছেন উত্তর 24 পরগনার একজন বিধায়ক, তাকে তার কর্মীরা বলেছে দাদা রিকাউন্টিং করান, আমরা জিতিয়ে দিচ্ছি। আরে ভাই, ভোটের দিন অনেক খেলা হয়েছে, আমরা সবাই সবকিছু জানি, তো তার কর্মীরা বলছে দাদা 200 ভোট রিকাউন্টিং করাও, জিতিয়ে দিচ্ছি মানে কি বলতে চাইছি বুঝে নিতে হবে, সব কথা খুলে বলতে নেই। সে বলছে না ছেড়ে দাও। আরে রিকাউন্টিং করলে সে জিতে যায়, শাসক দলের যারা কাউন্টিং এজেন্ট বাড়ি চলে গেছে, রিকাউন্টিং করবে, খেলা হয়ে যাবে ওখানে, এবং অনেক জায়গায় খেলা হয়েছে ওরকম 200 ভোটের খেলা, 300 ভোটের খেলা, তো সে জেনে রিকাউন্টিং করেন না। আমি বলতে চাইছি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে জিতলো, জেতার পরে চোখের সামনে যারা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল তৃণমূলের, তারাও তো এখনো একটা অংশ বুক ফুলিয়ে ঘুরছে। আরে বাবা, কোথাও কি তাহলে সেটিং বা এই ধরনের? বুক ফুলিয়ে ঘুরছে কি? তারা বিভিন্ন বিধানসভায়, এলাকার নেতারা বিভিন্ন বিধানসভায় চেয়ারম্যান, তাদেরকে পদত্যাগ করানো হয়েছে, ঠিক আছে, কিন্তু তার আগে তাদের পৌরসভায় গিয়ে তাদের সঙ্গে ওঠা বসা, পৌরসভার বাইরে ওঠা বসা, এখনও তারা ডিম খায়নি, গোবর ছোড়া হয়নি, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিজেপি কর্মীরা কেস করছেন, থানায় বলে দেওয়া হচ্ছে কন্টেন্ট নট ভেরিফাইড করে ছেড়ে দাও। কেন? অনেককে কান ধরে উঠবোস করানো হয়েছে, আর অনেককে ছেড়ে রাখা হয়েছে। কেন? বিজেপির এখনো পকেটটা ভরেনি, ওদের কাছে এখনো প্রচুর পয়সা, পৌরসভা ভোটে তো লড়তে হবে, তখন এই বিধায়কের ছেলেরাই তো পৌরসভা ভোটে টিকিট পাবে, তো তাদের পকেট তো এখনো ফাঁকা, লড়বে কি দিয়ে? তখন ওই তৃণমূলের নেতাটা তো পয়সা দেবে, যা ভাই লড়।
তুই শুধু আমার ব্যবসাটা নষ্ট করিস না। এখানে একটা জিনিস হচ্ছে, সাধারণ মানুষ যেটা ভুগছেন, প্রচুর কমপ্লেন আমার কাছে মেল আসে, আর অনেকেও নাম্বার জানেন, হোয়াটসঅ্যাপে বলেন, অনেক ডকুমেন্ট পাঠান। সেটা হচ্ছে, ধরা যাক তৃণমূল আমলে কেউ ঠকেছেন, বঞ্চিত হয়েছেন, কিছু ফ্রড হয়েছে, টাকা দিয়েছেন জমি পাননি, এরকম কেস প্রচুর আছে, আরো অন্যান্য রকমের ব্যাপার আছে, বেশিরভাগই আর্থিক। তো তারা যখন তারা ওই এখনকার জেতা বিধায়কদের কাছে যাচ্ছেন বা তার কাছাকাছি মন্ত্রী থাকলে, তারা কিন্তু বেশিরভাগ সুরাহাটা পাচ্ছেন না, বলছে জনতা দরবারে চলে যাও। তো কত লোক জনতা দরবারে যাবে? ধরো কারো 50,000 টাকা, তৃণমূল 21-এর কথা বলছি, 21-এ ভোটে যখন বিজেপি হেরে গেল, বিজেপির কর্মীর কাছ থেকে, বা অনেকে বিজেপির কর্মীও না, হয়তো সিম্প্যাথাইজার, হয়তো নোটাতে ভোট দিয়েছে, জানেও না, কিন্তু তৃণমূলের একটু সমালোচনা করেছিল বলে তার মুরগির ব্যবসা করে গোটা মুরগি নিয়ে চলে গেছে, পাথরের ব্যবসা করে পাথর তুলে নিয়ে চলে গেছে 50,000, 1 লাখ। তারা তখন সেই টাকাটা ফেরত চাইছে। যখন বিজেপির নেতার কাছে যাচ্ছে, বিধায়কের কাছে যাচ্ছে, পাত্তা দিচ্ছে না। কি করে পাত্তা দেবে? গলা অবধি তো অপরাধে ডুবে আছে। এই যে আমি তো দমদমে থাকি, আমি উত্তর দমদমের তো ভোটার। আমার অঞ্চলে দমদম পৌরসভা, উত্তর দমদম পৌরসভা, নিউ ব্যারাকপুর পৌরসভা, কেউ বলুক তো একজন অ্যারেস্ট হয়েছে ঠিকঠাকভাবে? আমার অঞ্চলে বিধান বিশ্বাস, ব্যক্তিগতভাবে আমি অস্বীকার করব না, আমার অনেক উপকার করেছেন, আমার বাড়ির সামনে রাস্তা করে দিয়েছেন, এক কথায় আমার ব্যক্তিগত উপকার নয়, সমষ্টিগত। আমার পাড়ার রাস্তা আমি বলেছি, এবং ওকে না বলবো তো কাকে বলবো? তখন ওরা ক্ষমতায়, ওকেই বলবো। তখন তো বিজেপিকে বললে রাস্তা হবে না। সাংসদও তৃণমূলের, বিধায়কও তৃণমূলের, পৌরসভাও তৃণমূল। এবং তখন আমি সাংবাদিকতা করতাম, মেন স্ট্রিমে সাংবাদিকতা করতাম, স্বাভাবিকভাবে সবার সাথে পরিচয় ছিল, বিজেপির সাথে ছিল, ওনার সাথে ছিল। তো ওনাকে গিয়ে বলেছি, এক কথায় রাস্তা হয়ে গেছে। সেটা ব্যক্তিগত বা আমি বলবো সাংবাদিক হিসেবে একটা নেতার সম্পর্ক, ঠিক আছে, সেটা তো আমরা করিও। দেখো, কাউকে ভর্তি করতে হবে স্কুলে, হাসপাতালে, 1 পয়সার টাকা নিনি কারো কাছে, কিন্তু যখন যা প্রয়োজন হয়েছে সমষ্টিগতভাবে বললে তারা করেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু তাদের বিরুদ্ধে তো বহু অভিযোগ আছে, তারা বহু মানুষকে নির্যাতিত করেছে, বহু মানুষকে 21-এর পর ঘরছাড়া করেছে। তা সেই লোকগুলো আজকে যখন গ্রেপ্তার হবে না, এই বিধান বিশ্বাস বলো, আমি নাম করে বলছি বিধান বিশ্বাস, আমার সাথে ভালো সম্পর্ক, তারপরেও বলছি বিধান বিশ্বাস, হরিন্দর সিং, বরুণ নট্ট, রবীন্দ্রিয়া, তারপরে হচ্ছে সৌগত রায়ের অনেক চামচা মামচা আছে, এবং তারা বিশ্বাস করবে না, সৌগত রায়ের এক চামচা, হ্যাঁ, তাকে দেখা যাচ্ছে এখন বিজেপির মঞ্চে। বাবা, আমার কথা হচ্ছে যে সে বিজেপির মঞ্চে লুকিয়ে উঠেই যেতে পারে, কিন্তু এরা ডিম খাবে না, এরা গোবর খাবে না, এরা পাথর খাবে না। সব পাথর একা মমতা ব্যানার্জি খাবে? মমতা ব্যানার্জি চোরের সর্দার, কিন্তু এরাই তো মমতা ব্যানার্জির কাছে টাকা পৌঁছে দিয়েছে। এবং এলাকায় তো মমতা ব্যানার্জি এসে থাপ্পড় দেয়নি, এই নেতাগুলো থাপ্পড় দিয়েছে। তো এই নেতাগুলো আজকে মঞ্চে উঠবে, এই নেতাগুলোকে তো বিজেপির লোকেরা চেনে। ও তো বলতে পারবে না বিজেপির লোকেরা যে ভাই ওকে আমি চিনতাম না, অচেনা লোক, ও তৃণমূলের প্রতিষ্ঠিত নেতা, কি করে বিজেপির মঞ্চে উঠে যায়? আমি শ্রমিক ভট্টাচার্যকে দোষ দেবো না, শুভেন্দু অধিকারীকে দোষ দেবো না। শ্রমিক ভট্টাচার্য ওই উত্তর দমদমের নেতাকে চিনবে না, শুভেন্দু অধিকারীও চিনবেন না, কিন্তু পাড়ার নেতারা তো চেনে। তাদের রেসপন্সিবিলিটি নেই সে কি করে উঠে যায় বিজেপির মঞ্চে? এর উত্তরটা কে দেবে? তাহলে এটা অস্বীকার করার জায়গায় নেই যে কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ বা সেটিং, বা আপনাদের ভাষায় যাই হোক না কেন, কিছু একটা বোঝাপড়া এটা হয়েছে। কিন্তু আমি আরেকটা প্রসঙ্গ, দেখো, একদিকে যেমন অন্ধকার থাকে, একদিকে আলোও থাকে। সেটা হচ্ছে যে গত 3 মাসে আমরা লক্ষ্য করলাম যে হাওড়া থেকে হোক, বর্ধমান থেকে হোক, উত্তরবঙ্গ থেকে হোক, আইএসআই জঙ্গি, পাকিস্তানি জঙ্গি, একদম ডাইরেক্ট আইএসআই এর সঙ্গে যোগ রয়েছে, জৈশের সঙ্গে যোগ রয়েছে, তারা এক এক করে সব আসছে, ধরা পড়ছে। তো এরা এরা এমন তো না যে ওই 4 তারিখের পরে বিকেল 4টের পর, 4 তারিখ ফল প্রকাশ হলো তো 4 মে, আমরা যেটা মজা করে বলি বিকেল 4টের পর থেকে তৃণমূল ভালো তৃণমূল হয়ে গেল। তো এমন তো না যে এরা হচ্ছে ওই 4 তারিখের পরে বিকেল 4টের পরে এসছে, তা কিন্তু না, তারা এখানে দীর্ঘদিন আছে। তার মানে কি এটা কি ইচ্ছাকৃত ধরেনি? আর যদি তাই হয় কেন ধরেনি? দেখো দীপঙ্করদা, পরিষ্কার কথা হচ্ছে এরা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট, একদম স্পষ্ট কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকমের ইন্টেলিজেন্স আছে, সিআইডি এটসেট্রা এটসেট্রা, যত রকমের, তারা কি জানতো না এটা হতে পারে? আজকে পুলিশ চার্ট করে তুলে নিচ্ছে, পুলিশের কাছে ইনফরমেশন ছিল না, এবং যদি না থাকে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। এক, দ্বিতীয় হচ্ছে যে অজিত ডোভাল বিগত 2 বছরে 5 থেকে 7 বার এসছেন। ভোটের আগে আমরা জানতাম অফিসিয়ালি 5 বার, কেউ কেউ বলে মতান্তরে 5-7 অনেকবার বলেন, ভোটের পরেও হয়তো এসছেন, আমরা জানি না। তো অজিত ডোভাল তো আর এখানে ওই খৈনি বানাতে আসেনি, একদমই না।
অজিত ডোভাল এখানে ওই সিনেমায় আমরা দেখি অজিত ডোভাল সিগার খাচ্ছেন, ধুরন্ধর সিনেমায় অজিত ডোভাল তো এখানে বিড়ি সিগারেট খেতে আসেননি। তো তিনি তো এইগুলো করতেই এসেছিলেন, তিনি তো জানতেন এখানে একটা এমন কিছু হচ্ছে যেটা ভীষণ প্রবলেমেটিক ইন দ্য সেন্স অফ ন্যাশনাল সিকিউরিটি। তো ইনপুট ছিল, এবং যারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খোঁজ খবর রাখেন তারা সবটাই জানতেন। আমি সাংবাদিকদের কথাও বলছি, ইন্টেলিজেন্স কর্তাদের কথাও বলছি, আর্মির যে ইন্টেলিজেন্স উইং আছে, অনেকে জানেন না বা জানতেও পারেন, আর্মির ইন্টেলিজেন্স উইংয়ের কাছেও খবর ছিল। তো ইনপুট তারা নিচ্ছিলেন, কেন অ্যাকশন নিতে পারছিলেন না? যখনই এই ধরনের ঘটনা ঘটবে একটা করে মোথাবাড়ি ঘটনা, মানে একদম মোথাবাড়ির মতো রিপিট করা হবে, একজনকে আপনি ধরবেন। তো তখন সরকার কি করেছে, তখন সরকার এই রিস্কটা হয়তো নিতে চায়নি, বা সরকার কোথাও না কোথাও কনফিডেন্ট ছিল যে এবার আমরা ক্ষমতায় আসব। ফলে এই যে 5 মাসের গ্যাপ, এই যে যাদেরকে ধরা হচ্ছে, এরা কিন্তু খুব বড় বিরাট জঙ্গি, আমি কথা বলছি না, মানে এরা হচ্ছে অপারেটর, পেছনের মাথা কিন্তু এরা নয়। তো এদেরকে ধরলে তো অনেক কিছু বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু গোটা র্যাকেট তো একজনকে ধরলেই ভাঙবে না, কিন্তু একজনকে ধরলে একটা মোথাবাড়ি হলে অনেক হিন্দু মারা যাবে, হ্যান্ডলার কাইন্ড অফ থিং। তো সরকার সবই জানতো, মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এরাই ভোটার, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এরাই তো 12টা বাজাতো। মমতা তো জানতেন কারা 12টা বাজাতো। মমতা বলতেন যে শুক্রবার হলে মাথা গরম হয়ে যায়, তার মানে কেন মাথা গরম হয় তিনি জানতেন। তো মাথা তো এরাই গরম করাতো, যে এদের একটা লোক ধরা হয়েছে, চলো পাল্টা কাউন্টার অ্যাকশন করো। এবার মমতারও কিছু করার ছিল না, ববি হাকিমের মতো লোককে তিনি মাথায় বসিয়ে রেখেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোককে মাথায় বসিয়ে রেখেছিলেন, আহমেদ হাসান ইমরানের মতন লোককে মাথায় বসিয়ে রেখেছিলেন, যারা দাওয়াতের কথা বলতো, উর্দুর স্বপ্ন দেখতো। তো এই সব লোকদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলতেন, যার ফলে তার কিছু করার ছিল না বলবো না, যার ফলে তিনি এইগুলো হতে দিয়েছেন। আর শুভেন্দুবাবু তো ওটা নেই, উনি যেমন সবকা সাথ সবকা বিকাশ বলেন, আবার ফিস ফিস করে সবকা হিসাবটা আগে বলেন। না দেখো, এই যে আমরা যদি 26-এ পরিবর্তনটা না দেখতে পেতাম, কি সর্বনাশ হতো মোটামুটি আমরা বুঝতে পারছি। ভয়ঙ্কর দাদা। জেএমবি এখানে সক্রিয়, আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়, জাইসে মোহাম্মদ সক্রিয়, যত রকমের এই ধরনের অর্গানাইজেশন আছে বিভিন্ন নামে ছদ্মনামে, তারা তো এখানে সক্রিয় তো আছেই। মালদা মুর্শিদাবাদে অনেক তৃণমূল নেতা, তাদের ডিরেক্ট কানেকশন আছে পেট্রো ডলার সিস্টেমের সাথে। পেট্রো ডলার সিস্টেম মানে সৌদি আরব থেকে ফান্ডিং আছে, শুধু সৌদি আরব বললে ভুল হবে, কাতার আছে, দুবাই আছে, অমুক তমুক, আরব আমিরাত ফাবিরাত, যত ওই আমি গালফ কান্ট্রিজ এক শব্দে বলে দিই, গালফ কান্ট্রিজ থেকে ফান্ডিং আসে বিভিন্ন রকম উদ্দেশ্যে। একটা যেরকম আমরা জানি ব্যাপটিস্ট মিশনারিতে বা মিশনারিতে ফরেন ফান্ডিং আসে, ওয়েস্ট ফান্ডিং, খ্রিস্টানদের ফান্ডিং আসে, সেটা দিয়ে নানান রকমের কাজে লাগে বিশৃঙ্খলা করার জন্য। আবার ঠিক সেরকমই এই গালফের ফান্ডিংকে সেটাকে আবার অন্যদিকে ঘুরপ্যাচ করে এরা আবার মাদ্রাসা চালায়, মাদ্রাসায় জঙ্গি চাষ হয়। বুদ্ধবাবু তো বলেছিলেন যে সীমান্তের যে জঙ্গি, সেখানে সীমান্তের যে মাদ্রাসা সেখানে জঙ্গি চাষ হচ্ছে। বুদ্ধবাবু করতে পারেননি পার্টির প্রেসারে। এই সমস্যা তো মমতার, মানে কি বলবো, অনেক গভীরের সমস্যা মমতার আগে থেকে। বুদ্ধবাবু চেয়েছিলেন, করতে পারেননি, আর মমতা চাননি করতে। মমতা এগুলোকে আরো বারবারন্ত করেছেন। মমতা ঢপের মন্দির কটা বানিয়েছেন হিন্দুদের বোকা বানানোর জন্য, কিন্তু ফান্ড তো সব থেকে বেশি মাদ্রাসাকে দিয়েছেন। বলছে যাও জঙ্গি বানিয়ে যাও, জঙ্গি বানিয়ে যাও। আজকে তাই আশরাফুলের মতন প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমিন মন্ডলের মতন প্রোডাক্ট তৈরি হচ্ছে। দেখো, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে মমতা ব্যানার্জি যাননি, তুমি বললে, আমার মনে হয় আরেকটা পয়েন্ট উল্লেখ করা উচিত। আমার মনে আছে যখন আর এন রবি এসেছিলেন না রাজভবনে বা এই লোকভবনে, যখন শপথ নিলেন, মমতা ব্যানার্জি খুব লাভঝাপ করে তাকে শালটাল পরিয়ে দিল, তোমার মনে আছে, সবাই ছবিও দেখেছেন, আমাদের কাছেও ছবি আছে। তো আর এন রবি, আমার ধারণা, তুমি বলবে তুমি কি মনে করো, আমার ধারণা যে খুব বড় একটা ফ্যাক্টর, ইনি ইন্টেলিজেন্সের লোক, সিবিআইতে ছিলেন, ইনি ইন্টারনাল যে সিকিউরিটি ব্যাপারটা খুব ভালো বোঝেন, ডোভালের সাথে কাজ করেছেন, ডোভালের সঙ্গে কাজ করেছেন। ফলে আমরা যা আলোচনা করলাম, এবং আমরা কিছুক্ষণ আগে যেখানে ছিলাম সেখান থেকে ফিরেই এই ভিডিওটা তৈরি করছি, তো আমার না বেশ একটু না, মানে পুরোটাই আলাদা মনে হলো। আমি আমার সাংবাদিকতা জীবনে কখনো দেখিনি যে 3,500 লোককে ডেকে রাজ্যপাল মিট করছেন, সবার সঙ্গে প্রত্যেকটা রো দিয়ে উনি হাঁটছিলেন, উনি নমস্কার করছেন, এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আছেন। মুখ্যমন্ত্রী নিজেও ইচ্ছা প্রকাশ করেননি বা তাকেও ডাকা হয়নি, মানে ওই লোক দেখানো কোনো ব্যাপার ছিল না যে মঞ্চে মুখ্যমন্ত্রীকে তুলতে হবে, যেটা আগে হতো। উনি নিজে ওঠেননি। আগে যেটা হতো যে মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল ও হ্যান্ডশেক করছেন, চা খাচ্ছেন, আমরা যেতাম, আমরাও চা খেতাম, ডিপ্লোম্যাটিক ছবি, আমরা নিজেরা সেলফি তুলতাম,
তারপরে চলে আসতাম। আজ কিন্তু আজ যেটা হয়েছে, আজ সমস্ত স্তরের আশাকর্মী, শিক্ষক শিক্ষিকা, বিরোধী প্রত্যেকটা দল, তাদেরকে ডেকে যেভাবে কথা হয়েছে, তাদেরকে চাও খাওয়ানো হয়েছে এবং একটা বড় ঘোষণা হয়েছে দর্শক বন্ধুরা, এটা আগামী কালকে আপনারা হয়তো খবরের কাগজে পেলেও পেতে পারেন, আগে থেকে একটু শুনে নিন। দেখুন, একটা অফিসিয়ালি বলা হয় না, জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, গোটা ভারতবর্ষ ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য নেশন, আজ একটা নতুন কয়েনেজ উঠে এসেছে। আজকে রাজভবন বা লোকভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটা ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের জনক, পশ্চিমবঙ্গের পিতা, ফাদার অফ দ্য স্টেট, ফাদার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি তো অবশ্যই ফাদার অফ দ্য স্টেট, কিন্তু এটা অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা ছিল না লোকভবন থেকে। আজকে 15 আগস্টে 80তম স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের লোকভবন থেকে, কলকাতা লোকভবন অবশ্যই, সেখান থেকে এই বড় ঘোষণাটা হয়েছে এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু না, এতে অত্যন্ত খুশি। পঙ্কজ, তুমি কি, তোমার রিয়াকশন? না না, অবশ্যই। দেখো, আজকে শ্যামাপ্রসাদ যদি না থাকতেন তাহলে গোটা রাজ্যটাই চলে যেত পূর্ব পাকিস্তানে। এটা নিয়ে সবাই জানে, নতুন করে দর্শকদের ডেটা সময় দুটো নষ্ট করছি না। কিন্তু শ্যামাপ্রসাদকে তো এতদিন কমিউনিস্টরা চেপে রেখেছে, কংগ্রেসিরা চেপে রেখেছে, কারণ কংগ্রেসেই তো উনি ছিলেন। কংগ্রেস ভেঙে এত বড় আন্দোলন, আজকে বিজেপি তৈরি হলো, তার পিছনে তো ব্রেনটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ফলে কংগ্রেসের ঝাল আছে, সিপিএম ইডিওলজিক্যাল শত্রু, তাদের ঝাল আছে, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়েছে, তাদের তো সব থেকে বেশি ঝাল আছেই। ফলে তারা তিনজনই মানতে চায়নি। এবং ইডিওলজি ডিফারেন্স থাকলে এগুলো হয়। যেমন গান্ধীজির ক্ষেত্রে অনেক বিজেপি নেতাদের আপত্তি থাকে, তারা সরাসরি বলুক বা না বলুক, ইডিওলজির একটা বিষয় থাকে। তো আজকে বিজেপি ক্ষমতায় এসেছে এবং কি সুন্দর বসিয়ে থাপ্পড় মারা হয়েছে। দেখো, কংগ্রেসীদেরকে বসে, সিপিএম বসে আছে, তৃণমূলের লোক বসে আছে, সবাইকে ডাকা হয়েছে, সাধারণ মানুষ আছে, সবার সামনে রেখে আমাদের তো দারুণ লেগেছে। কিন্তু যে বিজেপি, যে সিপিএম এতদিন বিরোধিতা করে এসেছে শ্যামাপ্রসাদের, যে তৃণমূলের নেতারা বিরোধিতা করে এসেছে, মানতে চাইনি, ইতিহাসটাকে, সঠিক ইতিহাসটাকে ধামাচাপা দিয়ে এতদিন রেখেছে, তাদের সামনে এখন তারা দেখছে এই ঘটনাটা ঘটে গেল। তারা হজমও করতে পারছে না, ওই সাপের কি বলে না, ছুঁচো গেলের মতন অবস্থা। তো তাদেরও সেরকমই হয়েছে। দারুণ মাস্টার স্ট্রোক বসিয়ে রেখে তাদের সামনে বলা, এবং রাজ্যের এমন পরিস্থিতি, তারা বেশি বিদ্রুপ করার মতন জায়গাতেও নেই পলিটিক্যালি। তো অসাধারণ টাইমিং, অসাধারণ কাজ হয়েছে। এবং সাইলেন্টলি, কোনো ঢাক ঢোল গুড়গুড় বিধানসভায় পাস করাও, এই করাও, সেই করাও, ঝামেলা করো, এ চিৎকার করবে, অমুক তাই বলবে, কুণাল বলবে মানবো না, সিপিএম এর ডোনকলের বিধায়ক বলবে না না শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক, কিচ্ছু না, একদম লোকভবন থেকে লে পঞ্চা পায়েস খা। দেখুন, আপনারা যেমন নবান্ন নিমন্ত্রণ দেখেন, পলিটিক্যাল ডেইলিও নিশ্চয়ই দেখেন, পঙ্কজের সঙ্গে আগেও পডকাস্ট করেছি, আরও ভবিষ্যতে আরও করব, অগুন্তি অবশ্যই করব। এইভাবে যখন আলোচনা এগোয়, অনেক নতুন তথ্য অনেক নতুনভাবে আপনারা জানতে পারেন। এবং আমরা যেহেতু খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে ভীষণ ভালো কেমিস্ট্রি, তো এই আলোচনা তো চলতেই থাকবে, কিন্তু সময়ের দিকে, ঘড়ির দিকেও নজর রাখতে হবে। আপনারাও বলেন অনেকে যে ভিডিও ছোট করুন, এই কারণে আমরা আপাতত শেষ করছি। আমরা তো মাঝে মধ্যেই দেখা করি, কথা বলি, এবং আপনাদের জন্য অফিসিয়ালি নিশ্চয়ই পডকাস্ট তৈরি করব। সবাই ভালো থাকবেন এবং এই যে আজকে স্বাধীনতা দিবস, তার শুভেচ্ছা আরও একবার দুজনের তরফে আমরা জানিয়ে আজকের মতো এখানে ইতি করলাম। সবাই ভালো থাকবেন। আর যদি মনে হয় এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেলটাকে, বেল বাটনে প্রেস করবেন, আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু হাইপ তুলে দেবেন। হাইপ তুললে কি হয়, আরও বেশি মানুষের কাছে আমরা ছড়িয়ে পড়তে পারি। কমেন্ট সেকশনে হাইপ বাটনটা থাকে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম।